আমি একটা আহ, জরিপ করেছিলাম। জরিপটা এ কারণে যে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনই একটা বেশ খুবই আলোচিত একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো। এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, নির্দলীয় সরকার, ছাত্রদের সমর্থন নিয়ে। তারা ওখানে সরকার চালাচ্ছে, আবার বাইরে থেকে ছাত্ররা তাদেরকে সমর্থন দিচ্ছে। এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো যে ছাত্রদের দাবির হুম। প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ, তাকে সরকারিভাবে নিষিদ্ধ করা হলো। তারপর দেখলাম যে কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি উঠছে, অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে। এইসব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে 15 বছরের শাসন, সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন, দুঃশাসন, সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা, অথবা এখনো তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা, করলে কতটা করে, অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম। আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা এমন: যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন? ইউটিউবে সাধারণত 4টা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে। তো আমি 4টা অপশনই রেখেছিলাম। একটা ছিল বিএনপি, আরেকটা ছিল আওয়ামী লীগকে, একটা বিএনপিকে, আরেকটা হলো জামাতকে, আরেকটা হলো গণ অভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দলকে। এবং আমি খুব কিছুটা বিস্ময়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম, সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পেয়েছে 56% ভোট। দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলাম, তারা পেয়েছে 20% ভোট। তৃতীয় স্থানে আছে বিএনপি, তারা পেয়েছে 18% ভোট। এবং পঞ্চম স্থানে আছে, যদি গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে, সেটা হলো মাত্র 5% ভোট। এই জরিপটা আমি দিয়েছিলাম হলো আজকে থেকে 5 দিন আগে। এই 5 দিনে মোট 91,000 মানুষ ভোট দিয়েছে। এই জরিপের পর আমি একটু, ভূমিকাটা লম্বা হচ্ছে, আমার এটা বলা দরকার, এই জন্য বলছি। এই জরিপ যখন আমি প্রকাশ করলাম, তখন অনেকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে। ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ, তাদের কোনো যাওয়ার জায়গা নেই, ঘরের মধ্যে লুকিয়ে আছে, লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে, এবং সে কারণেই এত ভোট পড়েছে। তো এটা আসলে বাস্তব চিত্র নয়, একেবারেই বাস্তব চিত্র নয়। তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না। তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা? 1 নম্বর, মানে এটা কি আর্টিফিশিয়াল রেজাল্ট কিনা? 1 নম্বর। আর 2 নম্বর হলো, আপনি আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সঙ্গে মানুষ কি আগের সরকারকে তুলনা করছে, এবং তুলনা করে কি তারা নতুন কোনো সিদ্ধান্তে পড়ছে? এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম, আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে চাই। সেইটা মানে আমার যে আপনার যে জরিপটা, হ্যাঁ, সেটা আমি হুম, একেবারে ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ বলতে পারি। যেমন ধরেন, আমি যখন বাজারে যাচ্ছি, তখন আমি অনেককেই বলতে শুনতেছি যে আগের আমল ভালো ছিল। আমি অনেককেই বলতে শুনছি, এটা কিন্তু হার্ড রিয়ালিটি। এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয় একটা মাইন্ড করেন, এইটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই। আমি অনেককে বলতে শুনেছি যে আগের আমল ভালো ছিল। এবং এইটা ঠিক, বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে মানুষ সন্তুষ্ট না অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে, যেমন ধরেন যে দ্রব্যমূল্য, 2 নম্বর হচ্ছে ললেসনেস, তারপরে 3 নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে না ইত্যাদি। এখন সরকারের প্রতি যে গ্রিভিয়েন্সটা, এইটা কে ক্যাশ করতেছে, এটা কে ব্যাক করতেছে, কার থলিতে যাচ্ছে? এটা বিএনপির থলিতে যাচ্ছে, না আওয়ামী লীগের থলিতে যাচ্ছে, না জামাতের থলিতে যাচ্ছে, না অন্য কোনো বামপন্থীদের থলিতে যাচ্ছে? এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন না। হ্যাঁ, সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য এবং ললেসনেসের কারণে, তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে, তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে, বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি, এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট মানে উইদাউট এনি পোল, তাই না? আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না। এইবার আপনার পরিকল্পনার পেছনে যে আপনি যে কি চিন্তাটা, এখানকার লজিকটা কি, আপনি কি আশা করতেছেন? না, আমি একটা হাইপোথেটিক্যালি বললাম যে এইভাবে, মানে ধরেন হ্যাঁ, তো আওয়ামী লীগ তো একটা স্বৈরাচারী শাসন চালাইছে, ঠিক আছে? এখন আওয়ামী হুম, লীগের যারা দোসর ছিল, তারা তারা নির্বাচন এলাকায় হয়তো যাইতে পারবে না, তারা এলাকাতেই যাইতে পারবে না, মানুষ এত ক্ষেপে আছে, তাই না? তো ফলে এদেরকে বাদ দিয়ে যারা যারা একেবারে নন আওয়ামী লীগ আছে, যাদের মধ্যে কোনো আওয়ামী লীগ গন্ধ নাই, তারা নির্বাচন করে দেখুক। হ্যাঁ, তারা নির্বাচন, ওই যে আমি বললাম যে আচ্ছা, প্রত্যেকটা আমি বছর বুঝতে একটা। পেরেছি। হ্যাঁ। আমার কাছে ক্লিয়ার আপনার বক্তব্যটা। কিন্তু আমার কথাটা হলো কি, এই যে আপনি এরকম ভাবছেন,
আপনি বলছেন যে হুম। সরকারের জনপ্রিয়তা, বর্তমান সরকারের জনপ্রিয়তা কিছুটা হলেও কমছে, বিপরীত দিকে মানুষ এর সঙ্গে আওয়ামী লীগের তুলনাও করছে। এর পেছনে কি আপনি এই যে বর্তমানে যে একটা ঘটনা চলছে, যে মনে করেন এই সংবিধান মানি না, বঙ্গবন্ধুকে মানি না, আজকে একজন উপদেষ্টা বললো যে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছেন, একটা বাহাদুরি করে সামনে দাঁড়িয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি কি আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলেও বিরক্ত করছে? আপনার কি মনে হয়? না, এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। ভালোভাবে নিচ্ছে না মানে হচ্ছে যে এগুলি তো নন ইস্যু, এগুলিকে ইস্যু করা কেন হচ্ছে আমি এটাই বুঝি না। ইস্যু তো এখন দ্রব্যমূল্য, ইস্যু তো এখন মানে ললেসনেস, ইস্যু তো এখন নির্বাচন। হ্যাঁ, সংস্কার তো কিছু আছে। এগুলি তো নন ইস্যু, এগুলি দিয়ে কি অ্যাচিভ করা যায় আমি বুঝি না। হ্যাঁ, এইটা তো কিছু মানুষকে খেপানো হচ্ছে, যারা 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 প্রো আওয়ামী লীগার, হ্যাঁ, যারা ডাইহার্ড জি। আওয়ামী লীগার, তারা খেপে যাচ্ছে। তাই না? তাই আপনি তো কাউকে হস্টাইল করে তো কোনো লাভ নেই, আপনাকে তো পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে হবে, তা না হলে তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না। এই সোসাইটিকে তো আনরেস্ট করলে তো আপনাদেরই ক্ষতি, আপনারা শাসন করতে আপনার কষ্ট হবে। সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ভালোভাবে শাসন করবেন? তো সোসাইটিকে তো আপনাকে সুস্থির রাখতে হবে, এবং সোসাইটিকে যদি সুস্থির রাখতে হয় তাহলে তো আপনাকে এই ধরনের ইস্যুতে হাত দেওয়া উচিত না। যে সমস্ত ইস্যু, আর আরেকটা কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো, এইটা কি কোনো আহ, আমি জানি না ঠিক উপদেষ্টা পরিষদে কি কোনো সিদ্ধান্ত হয়েছে এটা, এবং সিদ্ধান্ত আকারে এটা হয়েছে না একজন উপদেষ্টার নিজস্ব এটা ইয়ে হয়েছে, আমি ঠিক জানি না। হ্যাঁ, কারণ না এইটা তো যদি, এখন পর্যন্ত না, জি বলেন বলেন। এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই। কনস্টিটিউশন যে বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইনঅ্যাক্ট আছে, হ্যাঁ, তো ফলে আপনি কনস্টিটিউশন যেহেতু শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অফ দি নেশন, তাইলে আপনি যে তার ছবিটা নামাচ্ছেন এইটার তো একটা আইনগত ভিত্তি লাগবে। এখন আপনি বলতে পারেন যে অভ্যুত্থানের সরকার, এখানে আইন টাইন নাই, কিছু নাই, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ওটা যদি আপনি বলেন যে অভ্যুত্থানের সরকারে আমরা এটা কোনো আইন টাইন বুঝি না, তাহলে তো আর কোনো বিতর্ক চলে না। কিন্তু আপনাকে না যদি যদি তাই হয়, যদি তাই হয় মাহবুব ভাই, যদি তাই হয়, তাহলে ওনারা তো, যে উপদেষ্টা এটা করেছেন, উনি নিজেও তো তার কিছুক্ষণ আগে এই সংবিধানের অধীনেই শপথ নিলেন। তো এটা কেমন হলো? হুম, এটা, হ্যাঁ, এটা কন্ট্রাডিক্টরি না? আপনি সংবিধানের একটা 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 বিষয়, যে বঙ্গবন্ধু হচ্ছে, শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা, তাই না? তা এইটা আপনি বঙ্গভবন থেকে সরাই দিলেন, আবার এই কনস্টিটিউশনের অধীনেই আপনি ইয়ে করলেন, শপথ দিলেন, এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল, স্ববিরোধী হয়ে গেল। আপনাকে তো একটা করতে হবে, যে কোনো আপনি কনস্টিটিউশন হেল্ড আপ করে দেন, বা কনস্টিটিউশন আপনি ইয়ে রেলিংকুশ করে দেন, বাতিল করে দেন, কোনো অসুবিধা তো নাই। এখন একটা গণ অভ্যুত্থানের সরকার, আপনারা আপনাদের সরকার যা করবে তাই হবে। কিন্তু আপনি কনস্টিটিউশনকে বলবৎ রেখে আপনি যদি এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু করেন, তাইলে তো এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে না, তাই না? এবং জি। এইটা আপনার দায়িত্ব হচ্ছে, আপনি শুনেন চিফ অ্যাডভাইজার তো প্রথম দিনই বললেন যে আমরা ইউনিটি চাই, উই আর ইন ওয়ান ফ্যামিলি। আমরা তো খুশি হয়েছিলাম, আমরা, হ্যাঁ ঠিক আছে, সাংঘাতিক ব্যাপার, একটা ন্যাশনাল ইউনিটি, আমরা সবাই এক পরিবার। হ্যাঁ, তা আমরা তো দেখছি জি। ক্রমে 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 মানুষকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। বিভক্ত মানুষকে করা হচ্ছে, ডিভাইড করে রাইট। দেওয়া হচ্ছে, মানুষকে, হ্যাঁ, মানুষকে অসন্তুষ্ট করা হচ্ছে। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধুর ভক্ত ভক্ত বাংলাদেশে যে একেবারেই নেই, একজনও নেই? এটা কি হয়? এটা কি হয়? আপনি গ্রামে যান, 80 থেকে 85 বছরের যে কোনো লোক আপনি জিজ্ঞাসা করেন যারা আওয়ামী লীগ করতো, তারা নিরীহ, তারা কোনো দলবাজি করে না, তারা কোনো চাঁদাবাজি করে না, তারা কোনো সুবিধা, নিরীহ। সে বলবে যে ভাই 54 সাল থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে আসতেছি বঙ্গবন্ধু, হ্যাঁ, যুক্তফ্রন্টে ভোট দিছি, 70-এ ভোট দিছি, আমরা ভাই বঙ্গবন্ধুর সাথে আছি। একদম 80-82 বছরের বৃদ্ধ যারা, হ্যাঁ, তারা দেখবেন নিরীহ টাইপের লোক, কিন্তু বঙ্গবন্ধুকে তারা ভালোবাসে, তারা তার মানে কোনোদিনও আপনি যেটা মনে মানে করছেন, তার মানে আপনার আপনার বক্তব্য হলো যে এই যে অপ্রয়োজনীয় বিতর্কগুলো, এটা এটা হ্যাঁ, জাতিকে আসলে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত করছে, এবং বিভক্ত করছে, বিভক্ত এবং এই জাতি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। পারে না, এবং বিভক্ত জাতিকে রুল করাও কঠিন। বিভক্ত রুল জাতিকে করা যে যায়। আপনি শাসন করবেন, এইটা, জি। এবং সোসাইটিকে আনরেস্ট করা, এইটা তো কোনো বুদ্ধিমান সরকার করে না। বুদ্ধিমান জি। সরকার করবে যে তার যে এজেন্ডা গুলি আছে, তার যে সমস্ত জি। বর্তমান সরকার যে সমস্ত এজেন্ডা আছে, সরকার সংস্কার টংস্কার, এগুলো যা যা আছে, এগুলোকে তারা পার্সিউ করবে। আপনি জি। নন অনেক ইস্যুকে ধন্যবাদ। একটা, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল, আপনি অনেকক্ষণ, আপনি খুব, আপনার একটা নতুন ধরনের বক্তব্য আজকে আপনার কাছ থেকে আমি পেলাম। এটা এটা হাইপোথেটিক্যাল হলেও আমার মনে হয় এটা মানুষের মধ্যে অনেক ধরনের, নানা ধরনের চিন্তার জন্ম দিবে, মানুষের মধ্যে, মানুষ এটা ভাববেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের বড় ভাই, এবং উনি অনেক বিষয় নিয়ে, আমি দেখেছি এর আগেও যে নতুন নতুন চিন্তা করতে উনি পছন্দ করেন।
এবং সেই ধরনের একটা নতুন চিন্তা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমার ধারণা এই চিন্তাটা আপনাদের মধ্যেও আলোচিত হবে এবং আলোচনা করা হয়তো আপনারাও কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। জনাব মাহবুব কামাল, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।